হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাকে একটু সময় দিবেন, আমি একটু শেয়ার করে দিচ্ছি আর কি, হ্যাঁ। আর এর মধ্যে একটু জানাবেন যে সাউন্ড সব কিছু ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা আর কি। কেমন? একটা মিনিট একটু অপেক্ষা করবেন, হ্যাঁ। আমি ওইগুলো একটু করে দিচ্ছি। আমরা এই বিষয়ে জাস্ট 15-20 মিনিট বা 25 মিনিটের মতো একটু কথা বলবো জাস্ট, হ্যাঁ। শেষের দিকের সময় তো, না হয় আপনাদের সময় একটু বেশি হতে পারে, এর জন্য বলছি আর কি। কেমন? কথা সাউন্ড সব কিছু বোঝা যাচ্ছে কি না, হ্যাঁ, একটু জানাবেন। আমি একটু লিঙ্কটা একটু শেয়ার করে দিচ্ছি আর কি, হ্যাঁ। হ্যাঁ, একটু অপেক্ষা করেন প্লিজ। একটু অপেক্ষা করবেন, মোটামুটিভাবে প্রায় মানে আমি একটু শেয়ার করা প্রায় শেষ আর কি, হ্যাঁ। জি, আসলে ওই দিনই আমরা হচ্ছে বিজ্ঞানের সাজেশনের সাথে কম্পিউটারের সাজেশনটা দিয়ে দিতাম, বাট 1 ঘন্টার অনেক বেশি হয়ে গিয়েছিল শেষের দিকে। তাই এইটাকে একটু আলাদাভাবে দেওয়ার জন্য, এবং বেশ কয়েকজন বলেছেন যে এটার একটা গাইডলাইন বা একটু সাজেশন একটু দিয়ে দিলে ভালো হয়, তো ওই দিক থেকে আর কি দেওয়া। ঠিক আছে, তো আমার মোটামুটি শেয়ার করা প্রায় শেষ, হ্যাঁ। ওকে, সব কিছু ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে কিনা, শুধু এইটুকু একটু চেষ্টা করবেন একটু জানানোর জন্য আর কি। আচ্ছা, সাউন্ড সব কিছু কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? ভালো হয় ওই দিক থেকে আর কি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি একটু এখানে শুরু করে দেই আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটিভাবে যদি বোঝা যায়, তাহলে আসুন আমরা এই জায়গাটায় একটু কথা বলি। আমরা যদি একটু দেখি যে কম্পিউটার এবং প্রযুক্তি যে অংশটা, তথ্য প্রযুক্তি যে অংশটা, এখানে বেশ কিছু টপিক আছে। তো সেই বেশ কিছু টপিকের মধ্যে আমরা যদি বিগত সময়ের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখি, এর মধ্যে বেশ কিছু টপিককে আমরা চাইলে স্কিপ করতে পারবো গুরুত্ব কমের দিক থেকে, হ্যাঁ, গুরুত্ব কমের দিক থেকে স্কিপ করতে পারবো। আর কিছু টপিক আসলে আমাদের পড়তেই হবে, পড়তে হবে, এগুলো বাদ দেওয়ার মতো না, কারণ এগুলোকে স্কিপ করে আসলে আমরা তেমন কোনো মার্কসই করতে পারবো না। ঠিক আছে, তো ওই জায়গাটা থেকে যদি আমরা একটু খেয়াল করি, আসলে পড়াটার সিকোয়েন্সটা মানে ধরনটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়ে শেষ করব, ওই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে যেমন ধরেন এইখানে মার্কসের বন্টনটা যদি আমরা একটু দেখি, তাহলে সেই বন্টনটা হচ্ছে যে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কম্পিউটার যে অংশটা,
এখানে টপিক বেশি তুলনামূলকভাবে এবং মার্কস বরাদ্দ হয়েছে আপনার 10, এবং ইনফরমেশন টেকনোলজি যে অংশটা সেখানে হচ্ছে মার্কস হচ্ছে আপনার কত 5। সিলেবাসটা সম্পর্কে আমরা মোটামুটিভাবে সবাই জানি, এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। তো শেষের দিকের সময় যেহেতু অল্প একটু সময়ের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকগুলো সেই টপিকগুলোর ব্যাপারে এবং একটা ধারাবাহিকতার ব্যাপারে একটু বলে দেব। ওকে, আচ্ছা। শাফিন কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। তো এখন আমরা শুরু করি। হ্যাঁ, এখন এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করবেন, আমরা যখন কম্পিউটারটা পড়া শুরু করি, কম্পিউটারের পড়ার ধরনটা আসলে কোন জায়গা থেকে কিভাবে শুরু হওয়া উচিত। আমরা শুরুটা করি হচ্ছে কোনো একটা নির্দিষ্ট টপিক ধরি এবং তার ভিতরে ঢুকে যাই, এবং আমরা যদি সিলেবাসটা যদি একটু খেয়াল করি, হ্যাঁ, সিলেবাসটা যদি একটু খেয়াল করি, ওই জায়গাটায় আমি একটু একটা বই এখানে নিচ্ছি আর কি। যেমন ধরেন আমার কাছে এই যে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির যে সিলেবাসের যে ধরনটা আপনার হাতে নিল, প্রথমে যে জায়গাটা থেকে শুরু করেছে কম্পিউটার পেরিফেরালস। হ্যাঁ, কম্পিউটার পেরিফেরালসে চলে গিয়েছে, কম্পিউটারের অঙ্গ সংগঠন, হ্যাঁ, সিপিইউ, হার্ড ডিস্ক, এইসব জিনিস সম্পর্কে আলোচনা। তারপর কম্পিউটারের পারফরমেন্স, দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার, কম্পিউটারের নম্বর ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, এমবেডেড কম্পিউটার, কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রোগ্রাম এবং ডেটাবেস সিস্টেম আর কি। তো আমরা যদি দেখি যে সিলেবাসের যে ধরনটা সেখানে আসলে কি শুরু থেকে শুরু করেছে কিনা, আমাদের পড়ার যে ধরনটা আসলে বা যে জায়গা থেকে, হ্যাঁ, তো এখন এই জায়গার মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যে কম্পিউটার পেরিফেরালস থেকে আসলে কি আমরা পড়াশোনাটা শুরু করব কিনা, কম্পিউটার আর্কিটেকচার থেকে পড়া শুরু করব কিনা, সিরিয়াল মেনটেন যে কোনো একটা বই থেকে যদি ধরে করি, তাহলে শুরুটা কিন্তু হয়েছে মূলত এই জায়গায়, এই যে কম্পিউটার জিনিসটা কি, যেহেতু কম্পিউটার টেকনোলজি সম্পর্কে পড়ব, সেই কম্পিউটারটা কি, এখান থেকে কম্পিউটার শব্দটা কিভাবে প্রথমবার এসেছে, হ্যাঁ, কিভাবে শুরু হলো এই কম্পিউটার শব্দের ব্যবহারটা, সেই দিকটার দিকে যদি একটু কথা বলি আর কি। তো আমরা যদি দেখি যে এই জায়গার মধ্যে, হ্যাঁ, যদি একটু সিগন্যাল ইস্যু হয় তাহলে এই জায়গাটার মধ্যে একটুই করে দেব। আচ্ছা, ঠিক মতো বোঝা যাচ্ছে তো? ওকে, তো পড়াটা যদি আমরা শুরু করি তাহলে যে শুরুর যে বিষয়টা এখন অলরেডি আমরা অনেকখানি পড়ে ফেলেছি, তো কম্পিউটার এই জায়গাটা থেকে শুরু করা উচিত। এরপর কম্পিউটার শব্দের যে উৎপত্তিটা, এটা যখন আমরা জেনে গেলাম, কম্পিউটার যে গণনাকারী যে যন্ত্রটা, এই যন্ত্রটা আসলে কিভাবে আসলো, হ্যাঁ, বা এর হিস্ট্রিটা যদি দেখি, এই হিস্ট্রিটা আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি। আমি 2-1 মিনিটে জাস্ট সামারিটা একটু বলে দিচ্ছি সিরিয়াল মেনটেনের যে বিষয়টা। তো এই হিস্ট্রিটা দুইটা ভাগে আমরা ভাগ করছি, একটা হচ্ছে বৈশ্বিকভাবে, আরেকটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট অনুযায়ী আর একটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। তো এই জায়গাটার মধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপট থেকে যখন আমরা পড়তে যাব, তখন দেখব যে হচ্ছে আপনার এই যে কম্পিউটারটার যে ধারাবাহিক, গণনাকারী যন্ত্রের যে ধারাবাহিক আবিষ্কার, এবং এই দিক থেকে প্রাথমিক অবস্থায় মানব সভ্যতার ইতিহাসে প্রথম গণনাকারী যন্ত্র আমরা অ্যাবাকাসের সন্ধান পাবো। অ্যাবাকাস থেকে আস্তে আস্তে ন্যাপিয়ারের অস্থি, তারপর প্যাসকেল, ঠিক আছে, এরপর আমরা দেখব যে ডিফারেন্সিয়াল ইঞ্জিন বা ডিফারেন্স ইঞ্জিনের কাছে চলে যাব। সেইখানে গিয়ে আমরা ধারণা পাবো যে পৃথিবীর প্রথম অটোমেটিক যে ক্যালকুলেটিং মেশিন, যেটা আমরা পেয়েছিলাম হচ্ছে চার্লস ব্যাবেজের মাধ্যমে। তারপর আস্তে আস্তে আমরা আধুনিকতার দিকে শুরু করেছিলাম। তো সেই জায়গায় আমরা কম্পিউটারের যে জনক, আবিষ্কারক, স্থপতি, এদের সম্পর্কে আমরা ধারণা পাবো। তো এক ধরনের প্রশ্ন এটা আগে মনে করেন যে আপনার ওই হিস্ট্রি থেকে প্রশ্ন হইতো 35-36 আমরা দেখেছি হয়েছে, তার আগে হয়েছে, কিন্তু লাস্ট বিসিএসগুলোতে দেখেন যদি, তাহলে হিস্ট্রি থেকে কিন্তু প্রশ্ন করে নাই। তাহলে ধারাবাহিকতার দিকে যদি আমরা একটু তাকাই, এই জায়গাটা থেকে প্রশ্ন তেমন করেনি। তবে আমি এই দিক থেকে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে আগে রাখবো। যেমন বাংলাদেশের প্রথম স্থাপিত যে কম্পিউটার IBM 1620, ঠিক আছে, কোথায় স্থাপিত হয়েছিল, কত সালে স্থাপিত হয়েছিল, বাংলাদেশের কম্পিউটার ভিত্তিক যে পত্রিকা, ঠিক আছে, বা টেলিকমিউনিকেশন ভিত্তিক যে পত্রিকা, আমরা যদি এই পত্রিকার বিষয়ে যদি একটু পড়তে চাই, গণমাধ্যম সম্পর্কে, ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটটাকে এই জায়গায় একটু প্রাধান্য দিয়ে পড়তে পারি। এবং কম্পিউটার রিলেটেড কিছু সংগঠন আছে,
সরকারি কিছু সরকারি সংগঠন আছে, বেসরকারি সংগঠন আছে, ঠিক আছে। তো আমরা ওগুলোর সম্পর্কে একটু ধারণা নিতে পারি। তবে হিস্ট্রিটা কিন্তু গুরুত্ব কম পাচ্ছে সিরিয়াল মেনটেনের যে দ্বিতীয় যে ধাপটা আমরা, তো যখন আমরা হিস্ট্রিটা পড়ে ফেলবো, আন্তর্জাতিক বাংলাদেশের প্রেক্ষাপটটা পড়ে ফেলবো, এরপর আমাদের আসলে পড়া উচিত সেটা হচ্ছে কি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন, এখন এই ক্লাসিফিকেশন তো অনেকভাবে হয়েছে, হ্যাঁ, সাধারণ শ্রেণী বিভাগ, ঠিক আছে, প্রয়োগের তারতম্য, প্রয়োগের নীতির উপর ভিত্তি করে শ্রেণী বিভাগ আমরা পাবো, ঠিক আছে, ডিজিটালের ধরন পাবো, জেনারেলের ধরন পাবো, হাইব্রিড পাবো, হ্যাঁ, অ্যানালগের ধরন সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে আমরা জেনারেশন অনুযায়ী কম্পিউটারকে ভাগ করতে পারবো, কারণ বিভিন্ন ধরনের যে ডিভাইস, ঠিক আছে, এর আবিষ্কার এবং তার কম্পিউটারের মধ্যে ব্যবহার, ঠিক আছে, যেমন এক জেনারেশন আবিষ্কার হয়েছে, আরেক জেনারেশনে ব্যবহার হয়েছে। যেমন প্রথম প্রজন্মের কম্পিউটারের মধ্যে আমরা জানি ব্যবহৃত হয়েছিল ভ্যাকুয়াম টিউব, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে ব্যবহৃত হয়েছে ট্রানজিস্টর, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মধ্যে ব্যবহৃত হয়েছে আইসি, ঠিক আছে, এরপর মাইক্রো প্রসেসর, এরপর আধুনিক অনেক ধরনের বৈশিষ্ট্য অ্যাড হয়েছে। তো এই যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই জেনারেশনগুলো যখন আমরা ধারাবাহিকভাবে পড়ি, বৈশিষ্ট্যগুলো উন্নত করা হয়েছে, সমস্যাগুলো সমাধানের দিকে যাওয়া হয়েছে এবং উন্নত ধারণা সেগুলো আমরা প্রয়োগ করার ধীরে ধীরে কী করেছি, চেষ্টা করেছি। তো এই যে ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণাটা যখন হয়ে যায়, তাহলে ওভারঅল কম্পিউটারের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা মোটামুটি আমাদের কাছে চলে আসে। এরপরেই আমাদের আসলে শুরু করা উচিত এই যে কম্পিউটারের আর্কিটেকচার, হ্যাঁ, এর ভিতরকার বিষয়গুলোর মধ্যে কি আছে, সেখানে মেমোরি, বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে, হার্ডওয়্যার সম্পর্কে আমরা ধারণা পাবো। এবং ধারণা পাওয়ার সাথে সাথে আমাদের এখানে যুক্ত হয়ে যাবে হচ্ছে পেরিফেরালস, ইনপুট আউটপুট যে ডিভাইসের কথা আমরা বলছি আর কি, ঠিক আছে। তো এইগুলো সম্পর্কে যখন আমাদের মোটামুটিভাবে ধারণা চলে আসবে, কম্পিউটার বাস এবং হচ্ছে কম্পিউটার কোড সম্পর্কে, অর্থাৎ কম্পিউটার কিভাবে রিড করে, এই জিনিসগুলো যখন পড়া হয়ে যায়, তখন আমরা ওই জিনিসগুলোকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা চলে যেতে পারি নাম্বার সিস্টেমের কাছে। আর নাম্বার সিস্টেমটা যখন আমাদের পড়া হয়ে যায়, এরপরে আমরা সফটওয়্যার সম্পর্কে ধারণা নিতে পারি। হার্ডওয়্যার আর আরেকটা অংশ যে সফটওয়্যার, দুইটার মধ্যে তো সমন্বয় করতে হবে আমাদের, ঠিক না? তো এই যে অপারেটিং সিস্টেমের ধারণাটা চলে আসবে। এরপর ইনফরমেশনগত ধারণায় যাওয়ার আগে আমরা শেষের দিকে ডেটাবেস বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তার সম্পর্কিত ধারণাগুলো নিয়ে নিতে পারি। এইভাবে আমরা কম্পিউটারের যে ধারণাটা সেটা কিন্তু সিরিয়াল মেনটেন করে আমরা পড়তে পারি। জি, ওয়ালাইকুম আসসালাম। তো এইভাবে আসলে কম্পিউটারটা পড়া উচিত, কিন্তু এখন এত কিছু তো আমাদের ওই জায়গা থেকে আর হচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা বিগত প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করি, আমি এখানে বেশ কয়েকটা 9টা ধরনে আমি ভাগ করেছি টোটাল সিলেবাসটাকে, 9টা ধরনে ভাগ করেছি। এই 9টা ধরনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেগুলোর যদি অ্যানালাইসিসে যদি আমরা একটু দেখি, তাহলে দেখবেন কম্পিউটার যে আর্কিটেকচার, ঠিক আছে, যেখানে মেমোরি সম্পর্কে ধারণা, অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে ধারণা, সিপিইউ, হার্ড ডিস্ক, হার্ডওয়্যার সম্পর্কে যে ধারণাগুলো, সেই ধারণাগুলোর মধ্যে যদি যাই, আমরা দেখি যে 35 থেকে 45তম বিসিএসের মধ্যে আপনার 35 থেকে শুরু করে 35-এ 2টা, 36-এ 2টা, 37-এ 2টা, এরপর পরপর বিসিএসে আসেনি। আর 39 আর 42 তো আপনার বিশেষ হয়েছে, সেটা আমি বাদই দিচ্ছি, ঠিক আছে। তো 40-এ 3টা, এরপর লাস্ট 3টা বিসিএসের মধ্যে 45-এ আসেনি আর্কিটেকচার ওরকম ধারণা থেকে, বাট এর আগে 44-এ এসেছে, এর আগেরটা 3টা প্রশ্ন এসেছে। তার মানে দেখা যাচ্ছে গড়ে 2টা, 3টা বা 1টা এরকম প্রশ্ন হচ্ছে, না হয় হচ্ছে না। তো গতবার এসেনি, এবার কিন্তু এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং প্রায় সময় আমরা দেখি মেমোরি সম্পর্কিত ধারণা থেকে কিন্তু প্রায় প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো সেই দিক থেকে আমরা ইগনোর করতে পারছি না এই টপিকটাকে। আচ্ছা, কম্পিউটার পেরিফেরালস, ইনপুট আউটপুট ডিভাইস, যেমন এখানে কিবোর্ড সম্পর্কে ধারণা আছে, মাউস সম্পর্কে ধারণা আছে। তবে এগুলো 35-এর আগে বেশি কোশ্চেন করতো, বাট আমরা যদি এর পরবর্তী ধারণাগুলোতে একটু খেয়াল করি, ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মধ্যে আপনার যেমন OMR, হ্যাঁ, MICR, ঠিক আছে, OCR, ঠিক আছে, হ্যান্ড রাইটিং রিডার, এগুলো সম্পর্কিত কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা হতে দেখেছি, ঠিক আছে। আপনি মনিটর এবং প্রিন্টার, আউটপুট ডিভাইস হিসেবে মনিটর, প্রিন্টার, এগুলো সম্পর্কে পড়তে পারেন। তবে গুরুত্বের দিক থেকে যদি বলি, তাহলে এই যে OMR, OCR, MICR, হ্যান্ড রাইটিং রিডার, এই জিনিসগুলো কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, বিগত প্রশ্নগুলো থেকে যদি দেখি, 2টা, 3টা, 2টা, 1টা, এবং লাস্ট 3টা বিসিএসে যদি আমরা তাকাই, 45-এ 2টা এসেছে, 44-এ আসেনি, তার আগে কিন্তু 2টা এসেছে। এবার কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, আবার নাও হতে পারে। বাট আমরা যদি দেখি, এই টপিকটারও গুরুত্ব আছে, 2টা করে প্রশ্ন, ইভেন 3টা করে প্রশ্ন হয়েছে। আচ্ছা,
জেনারেশনের যে বিষয়টা সেটা আলাদা করছি না, কারণ আমি এখানে জেনারেশনের 3টা ধরনই আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। একটা হচ্ছে সোজা কথা কম্পিউটারের ক্লাসিফিকেশনের জেনারেশন পাবো, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের কম্পিউটার। প্রশ্ন কেমন করতে পারে এর বৈশিষ্ট্য এবং এক্সাম্পল থেকে, বৈশিষ্ট্য এক্সাম্পল এটা আমাদেরকে একটু ভালোভাবে পড়তে হবে। আর মোবাইল টেকনোলজির 1G 2G 3G, হ্যাঁ, এর সুযোগ সুবিধাগুলো অসুবিধাগুলো, হ্যাঁ, এগুলো আমাদের একটু দেখতে হবে। আরেকটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনার জেনারেশন, ঠিক আছে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশনটা আমাদের পড়তে হবে। আর এই জায়গায় জেনারেশন তাহলে কয়টা ভাগে ভাগ হলো? 3টা। কম্পিউটারের ক্ষেত্রে, মোবাইল টেকনোলজির ক্ষেত্রে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পড়ার সময় আমরা কাছাকাছি মানে একবারে নিয়ে পড়ে ফেললেই হলো। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিকের দিকে যদি তাকাই, জেনারেশন থেকে কিন্তু 2টা প্রশ্ন হওয়ার পসিবিলিটি আছে। নাম্বার সিস্টেমের দিকে যদি তাকাই, নাম্বার সিস্টেমের যে বিষয়টা আমরা দেখেছি যে একদম 35 থেকে আমরা যদি 40-এর দিকে তাকাই তাহলে 4টা প্রশ্ন হয়েছে। লাস্ট 3টা বিসিএসে, 45-এ 3টা, এর আগে একটা, এর আগে একটা। তো মানে এই টপিকটার কিন্তু গুরুত্ব আছে। দেখা যাচ্ছে আমরা যদি ওই দিক থেকে একটু খেয়াল করি 2টা 3টা বা 2টা একটা প্রশ্ন কিন্তু হচ্ছে, মানে প্রশ্ন এই জায়গা থেকে একটা কমন পাওয়া যাচ্ছে। আমরা 2টা প্রশ্ন কমন পেতে পারি এই জায়গা থেকে। তাহলে আপনি দেখেন যে এই জায়গা থেকে যদি কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার পেরিফেরালস এই জায়গার টপিকগুলো পড়েন তাহলে 3টা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে। জেনারেশন আমরা যদি দেখি তাহলে ওই যে 3টা জেনারেশনকে একসাথে করলে 2টা প্রশ্ন কমন পাওয়া যেতে পারে, তাহলে হয়ে গেল 5টা। নাম্বার সিস্টেম এখানে 2টা বা একটা, ধরেন একটাই ধরলাম, তাহলে হয়ে গেল 6টা। আর আমরা যদি অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যদি যাই তাহলে তার যে এক্সাম্পলগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, লাস্ট 3টা বিসিএসে 2টা প্রশ্ন হয়েছে। আর অপারেটিং সিস্টেমে যদি দেখি প্রায় রেগুলার আপনার একটা করে প্রশ্ন অন্তত ছিল, রেগুলার লাস্ট 3টা বিসিএসে 3টা প্রশ্নই হয়েছে, একটা করে 3টা প্রশ্ন এসেছে। তার মানে অপারেটিং সিস্টেমের এই যে বিষয়টা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা যদি এই জায়গাটার মধ্যে কম্পিউটারের একটা অংশ, কম্পিউটার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমি নেটওয়ার্কিং ডিভাইস বা টেকনোলজি অংশে আলাদাভাবে রেখে দিয়েছি। তো ওইটা বাদ দিলে এই জায়গার মধ্যে যদি দেখি 10 মার্কসের মধ্যে 3, হ্যাঁ, কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার পেরিফেরালস 3, জেনারেশনে 2, তাহলে হলো 5, নাম্বার সিস্টেমে যদি 1 ধরি তাহলে সেখান থেকে হচ্ছে 6, আর এই অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের এই জায়গাটা যদি 1 ধরি তাহলে হয়ে যাচ্ছে 8। তো 10-এর মধ্যে আমরা কিন্তু খুব সহজেই 6 থেকে 8 মার্কস এই যে 4টা টপিক, 5টা টপিক, এই 5টা টপিক পড়লে কিন্তু আমরা কমন পাচ্ছি। তো আমার টার্গেট তো 15তে 15 না, টার্গেট হচ্ছে 15-এর মধ্যে 10, মানে মোটামুটিভাবে 8-10 আমি পেয়ে গেলে আমি প্রেশার ফ্রিভাবে আমি কিন্তু এই জায়গাটা পড়তে পারব। আমার কথাটা কি বুঝতে পারছেন? তো এই জায়গার মধ্যে, হ্যাঁ, এই জায়গার মধ্যে আমরা যদি একটু এর পরে যাই, তথ্য প্রযুক্তি অংশের মধ্যে আমি 6, 7, 8 আর 9 এই অংশটাকে আমি রেখেছি। তো ওই জায়গা থেকে যদি দেখি তাহলে এই যে আমরা কমিউনিকেট করি, হ্যাঁ, ওয়্যার্ড মাধ্যম ছিল, ওয়্যারলেস সিস্টেম আমরা বর্তমানে ব্যবহার করছি। তো সেই জায়গার মধ্যে ওয়্যার্ড সিস্টেমের মধ্যে আমরা দেখেছি যে প্রশ্নের ধরনের মধ্যে যে কেবলগুলো, সেই কেবলগুলোর মধ্যে অপটিক্যাল ফাইবারের গুরুত্বটা বেশি। অপটিক্যাল ফাইবার থেকে প্রশ্ন কিন্তু আবার ওই যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন থেকেও কিন্তু হতে পারে। তো এই জায়গায় ডেটা কমিউনিকেশন যে মিডিয়াম, মাধ্যম, সেখানে ওয়্যার্ড এবং ওয়্যারলেসের মধ্যে ওয়াইফাই, ব্লুটুথ, হ্যাঁ, ওয়াইম্যাক্স, স্যাটেলাইট এবং ভিস্যাট, ঠিক আছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা অংশের কোনোটাকে বাদ দেওয়া যাবে না। ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে পড়লে এই জায়গাটা এবং কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং ডিভাইস এই 2টা জায়গা থেকে আমরা 5টা প্রশ্ন কমন পেতে পারি। 5টা না হলেও 3টা বা 4টা প্রশ্ন আমাদের কমন থাকতে পারে। কারণ লাস্ট আমরা দেখেছি যে আপনার কখনো মানে এই জায়গা থেকে লাস্ট 3টা বিসিএসের মধ্যে 45-এ 3টা, তারপর হচ্ছে আপনার এর আগে হচ্ছে 5টা, 44-এ, আর হচ্ছে আমরা যদি 43-এ দেখি তাহলে 2টা কোশ্চেন কিন্তু হয়েছে, 5টা কোশ্চেনের কিন্তু এক্সাম্পল আছে। এটার টপিকটার গুরুত্ব কিন্তু অনেক। একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মিডিয়াম, কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং ডিভাইস। তো কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে যে 4টা ধরন সেটা হচ্ছে প্যান, ল্যান, ম্যান আর হচ্ছে ওয়ান। ওয়ানটা পড়ার সময় আমরা ইন্টারনেট সম্পর্কে ধারণা পাই, www. এগুলো সম্পর্কে আমরা ধারণা নিতে পারি। তো এই জায়গাটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের, ঠিক আছে। এটা এই জায়গায় রাখতাম কিন্তু একটু আলাদা করে দিয়েছি। নেটওয়ার্কিং ডিভাইস সাথে সাথে রাউটার, ব্রিজ, হাব, সুইচ এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে। তো ওভারঅল যদি মনে করেন যে এই যে 6 এবং 7 এই 2টা টপিক থেকে কিন্তু 4 থেকে 5 বা 3 থেকে 5 মার্কসের একটা কমন কিন্তু এই জায়গায় পাওয়া যেতে পারে, ঠিক আছে, 3 থেকে 5। আর আমরা বাকি জায়গাগুলো যদি দেখি, বাকি জায়গাগুলোর মধ্যে ই কমার্স লাস্ট 5টা বিসিএসের মধ্যে প্রশ্ন হয়নি ওইভাবে তেমন কোনো প্রশ্ন হয়নি, ঠিক আছে। ইমেল, ঠিক আছে,
ইমেল কিভাবে কাজ করে বা মানে প্রোটোকল মেনটেন করতেছে, প্রোটোকল সুইট সম্পর্কে যে ধারণা, সেখান থেকে সর্বোচ্চ হয়তো একটা প্রশ্ন হতে পারে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে, ওয়েব ব্রাউজার আছে, সার্চ ইঞ্জিন, টেক জায়ান্ট, ঠিক আছে, এখান থেকে এগুলোর যে এক্সাম্পল আর টেক জায়ান্টের যে কয়েকটা মানে যেমন মাইক্রোসফট, আইবিএম, অ্যাপল, ঠিক আছে, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে হ্যাঁ টুইটার, এগুলো সম্পর্কে একটু ধারণা, বর্তমান সিইও, ঠিক আছে, তারপর হচ্ছে এদের স্লোগান কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে, হ্যাঁ প্রতিষ্ঠা কার মাধ্যমে হয়েছে তার যদি একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই থাকে, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস এই জায়গা থেকে একটু দেখতে হয়। আর হচ্ছে সদর দপ্তর, কোথায় সদর দপ্তর। আর আমরা যদি আরেকটা অতিরিক্তভাবে একটু দেখি যে জায়গা থেকে মানে লাস্ট যদি আমরা 3টা বিসিএস অ্যানালাইসিস করি বা 4টা বিসিএস অ্যানালাইসিস করি, তাহলে 4টার মতো প্রশ্ন গড়ে বা 3টার মতো প্রশ্ন হয়েছে। একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং বা ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্টের যে ধারণাটা, আর হচ্ছে সাইবার সিকিউরিটি সাইবার সিকিউরিটির লাস্ট 3টা থেকে আপনার 3টা বিসিএসে 3টা প্রশ্ন হয়েছে। তো সেই জায়গা থেকে এই যে সাইবার সিকিউরিটি পড়ার সময় আমরা কিন্তু ফায়ারওয়াল, ঠিক আছে, ফায়ারওয়াল, তারপর হচ্ছে আমরা ভাইরাস, অ্যান্টিভাইরাস, ঠিক আছে, সাইবার সিকিউরিটির যে ধরন, ঠিক আছে, অপরাধ সম্পর্কিত যে আইন, এই ধারণাগুলো কিন্তু আমাদের এই জায়গা থেকে লাগবে। এখন ওভারঅল সামারি যদি বলি যে কোন জিনিসগুলো আমরা এখানে গুরুত্ব দিয়ে পড়ব, মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে কিন্তু এই জিনিসগুলাই আছে বা রেখেছে আর কি অ্যানালাইসিস করে। তো আমি একবার বলে দিচ্ছি, কম্পিউটার টেকনোলজি অংশ থেকে আপনারা পড়বেন কম্পিউটার আর্কিটেকচার, এই অংশটার মধ্যে মেমোরি এবং কম্পিউটার ভিতরকার যে যন্ত্রাংশগুলো আছে আমরা হার্ডওয়্যার বলে থাকি, সেই হার্ডওয়্যারগুলোর মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, হার্ড ডিস্ক মানে মেমোরির মধ্যে চলে যাচ্ছে, র্যাম, রম, ঠিক আছে, এগুলো সম্পর্কিত যে ধারণা, ঠিক আছে, তারপর হচ্ছে সিপিইউ, ঠিক আছে, এই কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে এই অংশটুকু আমরা মানে এই জায়গায় এই কয়েকটা টপিক আমরা ভালোভাবে নজর দিয়ে পড়ব। কম্পিউটার পেরিফেরালসটা আমাদের এর সাথে অ্যাড করতে হবে, কারণ এই দুটো টপিক থেকে আমরা 3টা প্রশ্ন কমন পেতে পারি, বিশেষ করে ইনপুট আউটপুট এবং বোথ ডিভাইসের মধ্যে ওএমআর, ওসিআর, এমআইসিআর, হ্যান্ড রাইটিং রিডার, ঠিক আছে, এই 4টা জিনিস বেশি প্রাধান্য পাবে। বাট ওভারঅল যে পরিধিটা সেটা হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, ঠিক আছে, মনিটরের ধরনের মধ্যে আপনারা পাবেন সিআরটি, হ্যাঁ, এলসিডি, এলইডি, প্লাজমা, ঠিক আছে, এই ধরনগুলো সম্পর্কে একটু ধারণা রিডিং করে নেবেন। জেনারেশনের মধ্যে 3টা জেনারেশন একসাথে পড়ে ফেলবেন, কম্পিউটার জেনারেশন, মোবাইল টেকনোলজির জেনারেশন, আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন, ঠিক আছে। এরপরে গুরুত্ব দিয়ে পড়বেন সেটা হচ্ছে নাম্বার সিস্টেম পড়ার সময় লজিক গেটটা বুঝতে হয়, লজিক গেট বুঝতে গেলে অবশ্যই বুলিয়ান অ্যালজেব্রার যে ধারণাটা, সেই ধারণাটা আমাদের লাগে। ওভারঅল এই টপিকটা থেকে 2টা প্রশ্ন আমরা কমন পেতে পারি। আচ্ছা, আর হচ্ছে অপারেটিং সিস্টেম তো মাস্ট, প্রতিবারই একটা করে কোশ্চেন হচ্ছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আপনার অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ক্লাসিফিকেশন যে সফটওয়্যারগুলো ব্যবহৃত হচ্ছে তাদের নাম বা এক্সাম্পল, হ্যাঁ, এই জায়গাটা থেকে প্রশ্ন করতে পারে। আচ্ছা, তো এখন এই জায়গার মধ্যে যদি আমরা একটু যাই, প্রযুক্তি অংশের মধ্যে ডেটা কমিউনিকেশন যে মিডিয়ামগুলো আছে, ওয়্যার্ড এবং ওয়্যারলেস, এই 2টা জিনিস পড়বেন, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে প্যান, ম্যান, ল্যান, ওয়ান, ঠিক আছে, ইন্টারনেট সম্পর্কে ধারণা, রাউটার, ব্রিজ, হাব, সুইচ, যে কয়েকটা ডিভাইস আছে নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে ওই কয়টা পড়ে ফেলবেন। তো এই জায়গাটা থেকে মোটামুটিভাবে শিওর থাকা যায় 6 আর 7-এর মধ্যে আমরা 3টা বা 4টা প্রশ্ন কমন পেতে পারি, ঠিক আছে। আর ই কমার্স, ইমেল প্রোটোকল সুইট, এটা ইম্পর্টেন্ট প্রতিবারই থাকে, কিন্তু আসলে কোশ্চেন কিন্তু ওইভাবে আমরা দেখেছি হয়নি, ঠিক আছে। ওইটার চাইতে গুরুত্ব বেশি পাবে আপনার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং হচ্ছে সাইবার সিকিউরিটি। তাহলে এই 4টা ডেটা কমিউনিকেশন মিডিয়াম, কম্পিউটার নেটওয়ার্ক এবং নেটওয়ার্কিং ডিভাইসেস, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটি, এই 4টা টপিক যদি পড়ি আমরা এখান থেকে 6টা বা 7টা কোশ্চেন পেতে পারি। 6টা কোশ্চেন পাওয়া যেতে পারে খুব ইজিলি। 6টা আর এই দিক থেকে যদি আপনি 6টা পেয়ে যান তো 12টা হয়ে যাচ্ছে। 6টা 12টা কোশ্চেন হয়ে যাচ্ছে। তো আমার মার্কস হচ্ছে 15, তো আমি ওইখান থেকে তো আরও বেশি মানে কমন পেতেই পারি, ঠিক আছে। এখন এর সাথে এক্সট্রা কোন জিনিসটা অ্যাড করবেন আপনারা, সেটা অ্যাড বলতে গেলে একবার হলেই একটু রিডিং পড়ে যাবেন। সেটা হচ্ছে কম্পিউটারের জনক, আবিষ্কারক, ঠিক আছে, এখানে নামগুলো চলে আসবে, চার্লস ব্যাবেজ, হাওয়ার্ড এইচ এইকেনের নাম চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, ঠিক আছে, এই জনক এবং আবিষ্কারক এই রিলেটেড, জনক বা আবিষ্কারক, হিস্ট্রিটা পড়ার সময় ওই সিরিয়াল মেনটেন না করে পড়লে হবে, আবিষ্কারক, হ্যাঁ, এটা একটু দেখবেন। পাশাপাশি ক্লাসিফিকেশন, কম্পিউটারের ক্লাসিফিকেশন, বিশেষ করে ডিজিটাল কম্পিউটার,
ডিজিটাল কম্পিউটারের যে ক্লাসিফিকেশনটা, কারণ আমরা যেটা পড়ি আর কি এই জায়গাটার মধ্যে যে 4টা বিশেষ ধরন আর কি, সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, এই যে 4টা বিশেষ ধরন, এই 4টা বিশেষ ধরনের বৈশিষ্ট্য এক্সাম্পল, বিশেষ বৈশিষ্ট্য আর হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। আর ক্লাসিফিকেশন কম্পিউটারের একটা কিন্তু এখানে পড়তেছি জেনারেশন অনুযায়ী ক্লাসিফিকেশন, আর ওইটা হচ্ছে নর্মাল যে ক্লাসিফিকেশন আমরা করি ওইটা। আর 2টা বা একটা করে প্রশ্ন আমরা প্রায় সময় হতে দেখি, সেটা হচ্ছে ফুল ফর্ম অ্যাব্রিভিয়েশন থেকে, হ্যাঁ ফুল ফর্ম বা অ্যাব্রিভিয়েশন থেকে দেখি। লাস্ট 3টা বিসিএসে কিন্তু 4টা প্রশ্ন হয়েছে, একটাতে 2টা আসছে আর বাকি 2টাতে একটা করে প্রশ্ন হয়েছে। তাহলে অ্যাব্রিভিয়েশনটা কিন্তু আমাদের পড়তে হবে, ক্লাসিফিকেশন কম্পিউটারের অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে। ফুল ফর্মটা আমাদের দেখতে হবে, হ্যাঁ যে কয়টা ফুল ফর্ম আমাদের আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে হিস্ট্রিটা, সংগঠন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাসটা, এটাকে একটু প্রাধান্য দিতে পারেন। হিস্ট্রি না পড়লেও হয়, কারণ এখান থেকে এখন আর তেমন কোনো প্রশ্ন হয় না, বাট এটা একটু দেখতে পারেন। আর যখন ক্লাসিফিকেশনটা পড়বেন তখন এমবেডেড কম্পিউটারটাকে প্রাধান্য দিয়ে পড়বেন, কারণ সিলেবাসের একটা জায়গায় ভালোভাবে মানে স্পষ্ট করে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছি এমবেডেড কম্পিউটার যেটা আসলে একটা নির্দিষ্ট মানে কাজের জন্য মানে তৈরি করে মানে ব্যবহার করা হচ্ছে, মাইক্রো কন্ট্রোলার ভিত্তিক যেটা আমরা আসলে বলে থাকি, যেমন এটিএম মেশিন, ঠিক আছে, এসি, হ্যাঁ ওয়াশিং মেশিন, রোবোটিক্সের মতো যে বিষয়গুলো নির্দিষ্ট প্রোগ্রাম ফিক্সড করা থাকে, ওইখানে যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই অনুযায়ী ইউজারকে আসলে অভ্যস্ত হতে হবে। ইউজার চাইলে নিজের মতো করে ব্যবহার করতে পারে না, যেই অপশন দেওয়া থাকবে ওই অপশন অনুযায়ী ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর আপনি তৈরি করার সময় যদি নিজের মতো করে পরিকল্পনা তৈরি করেন সেটা তো ভিন্ন বিষয়। তাহলে ওভারঅল এই কয়েকটা জিনিস যদি আপনারা দেখেছেন তাহলে আশা রাখি যে এখান থেকে ইনশাল্লাহ কমন থাকার কথা। তবে একটা কথা বলি, সাজেশনের পক্ষপাতী কিন্তু আমি আগেও বলেছি যে সাজেশনের পক্ষপাতী আসলে না, তবে এই জায়গাটা থেকে আসলে আপনার হচ্ছে তারপরেও বেশ কয়েকজন বলেছেন যে একটা সাজেশনের কথা, একটা গাইডলাইনের কথা, এই কয়েকটা জিনিসকে গুরুত্ব দিয়ে হাইলাইটেড করে পড়ে যেতে পারেন। আপনাদের পড়া তো মোটামুটিভাবে শেষ, শুধু রিভিশন দিচ্ছেন আর 2-3টা দিন আছে, তো এই জিনিসগুলোকে একটু হাইলাইট করে বই থেকে পড়ার সময় হাইলাইট করে একটু দাগিয়ে পড়ে গেলেন, কেমন? আচ্ছা, তো কয়েকজন বোধহয় কিছু বলেছেন, দেখি একটু, হ্যাঁ কমেন্টসগুলো ওইভাবে চেক করা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আপনারা পড়তে থাকেন। আশা করি ইনশাল্লাহ মোটামুটিভাবে একটা গোছানো যে প্রিপারেশন সেটা আমরা হয়তো করতে পারবো, কেমন? ঠিক আছে, তাহলে বিজ্ঞানের সাজেশনটা কিন্তু 2 দিন আগে দিয়েছি, কম্পিউটারেরটা গতকালকে দেওয়ার কথা ছিল, আজকে দিয়ে দিলাম, গতকালকে দিতে পারিনি আসলে। তো আজকে কম্পিউটারের সাজেশনটা নিয়ে একটু কথা বললাম, এই জিনিসগুলো একটু পড়ে যান। এবং একটা বিষয়, সেটা হচ্ছে আসলে বিজ্ঞান কম্পিউটারের ক্ষেত্রে মানে কম্পিউটার প্রযুক্তি অংশের ক্ষেত্রে আমি বলবো কখনোই পরীক্ষার হলে দাগানোর ক্ষেত্রে যেটা নিয়ে কনফিউশন থাকে, যেটা জানেন না সেটা দাগানোর কোনো দরকার নেই, আন্দাজে দাগানোর কোনো দরকার নেই, অনুমান করে কোনো দাগানোর দরকার নেই, যেটা শিওর আপনি সেটাই আপনি দাগান। আর আরেকটা কথা, যদি কোনো প্রশ্ন কমন পড়ে তাহলে সেটা অবশ্যই আরেকবার পড়ে তারপর অ্যান্সার করবেন, কারণ প্রথম ধাক্কায় পড়ার পর এটা হ্যাঁ না, ঠিক আছে, এরকম কিছু ছোটো ছোটো শব্দ প্রথম দেখায় হয়তো খেয়াল করি না আমরা, ঠিক আছে। এই কারণে যেটা কমন পড়বে, হ্যাঁ যেটা আপনার জানাশোনার মধ্যে, সেটা আরেকবার পড়ে তারপর অ্যান্সার করবেন। যাকে ভালোবাসেন তাকে 2বার দেখতে তো সমস্যা নাই, ঠিক না? আচ্ছা যাই হোক, আর আরেকটা বিষয় হচ্ছে যে অনুমান করে দেওয়ার কোনো দরকার নেই, আন্দাজে দাগানোর কোনো দরকার নেই, ঠিক আছে। একেবারে শিওর না হলে বিজ্ঞানের ক্ষেত্রে ওইভাবে দাগানোর কোনো দরকার নেই, কারণ আপনার তো 200-র মধ্যে 200 পেতে হবে না, আপনি ওভারঅল অলরাউন্ডার হয়ে সবগুলো থেকে একটু 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 করে মোটামুটি 120, 25, 30, হ্যাঁ 30-এর মতো আপনি এনশিওর করে আসেন, আর দরকার নেই। কিছু প্রশ্ন তো আপনি ছেড়ে দিতেই পারেন, আপনি 15 মার্কসের মধ্যে এখানে বিজ্ঞানে 15 আর এখানে কম্পিউটারে 15, তো আমরা যদি 15, 30-এর মধ্যে আমাদের 20 পেলে মানে স্ট্যান্ডার্ড আমাদের জন্য, কারণ এখন বর্তমানে প্রশ্নের যে ধরন হচ্ছে মানে সেই অনুযায়ী লাস্ট 2-3টা বিসিএসের কথা যদি বলি, যে ধরনের কোশ্চেন হচ্ছে এখন ওই প্যাটার্ন অনুযায়ী যদিই থাকে তাহলে 20 অনেকটাই স্ট্যান্ডার্ড, ঠিক আছে। অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও দেখা যায় 20 মানে 30-এর মধ্যে 20 তুলতে গিয়ে ঘাম ঝরতে হচ্ছে,
আর 30-এ 30 তো ওইভাবে কেউ পাবে না, যদি কেউ পায় তারা জিন ভূত পড়ি আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে, ইনশাল্লাহ সামনে কথা হবে। আর কোনো ধরনের চাহিদা থাকলে তাহলে অবশ্যই মানে হচ্ছে কমেন্টস করে জানাবেন যে কোন জায়গাটায় মানে যদি আপনাদের থাকে কোনো ধরনের চাহিদা থাকে। তো বলেছিলাম যে জি ওয়ালাইকুম আসসালাম, জয় বিশেষ। তাহলে এর 20-25 মিনিটের বেশি কথা বলবো না, অলরেডি 28 মিনিট হয়ে গেছে। তো আপনারা প্রিপারেশন নেন, ভালো থাকেন, আপনাদের ভালো হোক, আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। নেগেটিভ এনার্জিগুলোকে কাছে আসতে দেওয়ার কোনো দরকার নেই। আমি আসলে এই যে মোটিভেশন আমাদের অল্প কিছু সময়ের জন্যই থাকে, ওগুলো দিয়ে লাভ নেই, আমাদের পরিশ্রম করা দরকার, আমরা পরিশ্রম করব, ঠিক আছে। শেষের এই সময়টাতে একটু মনোযোগ দিয়ে পড়েন, সবার দোয়া নেন, ঠিক আছে, মনটাকে ফ্রেশ রেখে তারপর যান। দেখা যায় অনেক ভালো প্রিপারেশন থাকলেও পরীক্ষার হলে গিয়ে বা নার্ভাসনেস বা যে কোনো একটা সিচুয়েশনের কারণে খারাপ হয়ে যেতে পারে, আবার কিছুটা মোটামুটি প্রিপারেশন নিয়েও ভালো হতে পারে। তবে একটা কথা বলে রাখি, কয়েকজনের মোটামুটি প্রিপারেশন থাকতে পারে, অনেকে হয়তো চিন্তা করবেন যে এখন গিয়ে কী হবে, বা মনে হচ্ছে যে প্রিপারেশনটা ওইভাবে হয়নি। আসলে এইভাবে আগে থেকে চিন্তা করলে মানে হয় না, আসলে পরীক্ষার আগে এমনই মনে হয়, যতই পড়েন না কেন হয়তো হয়নি, কিছু বাকি আছে, এটা আছে সেটা আছে, নতুন করে অনেক বেশি কিছু পড়ার দরকার নেই, যা পড়েছেন ওইটাই ভালোভাবে রিভিশন দিয়ে যান, ঠিক আছে। ঠান্ডা মাথায় যেগুলো পারেন সেগুলো অ্যান্সার করেন, কেমন। পরীক্ষার হলে গিয়ে এক্সপেরিমেন্ট করার কিছু নাই। পরীক্ষায় ভালো করার মূল মন্ত্র একটাই, বলে দিব, সেটা হচ্ছে পরীক্ষায় যা আসবে তা আগে থেকে জানা থাকতে হবে। পরীক্ষায় যা আসবে তা আগে থেকে জানা থাকতে হবে, তাহলেই ভালো করবেন, ঠিক আছে। তো যতটুকু জানাশোনার মধ্যে থাকে, এটা 130 এর কাছাকাছি হয়ে গেলেই আর দরকার নেই, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আলামিন সরকার, জাপান থেকে দেখছি। একটা স্মৃতি ছিল, আমরা আলামিন ওদের ব্যাচটা যখন বিজনেস ম্যাথমেটিক্স পড়তো আর কি, তখন অফলাইন ব্যাচে আর কি, তখন বেশ ভালো কিছু স্মৃতি আছে। যাই হোক, ভালো লাগলো সবাই। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।